একটা পেশা এখন খুব জনপ্রিয় হচ্ছে, সেটাকে বলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এবং ভবিষ্যতে প্রচুর প্রচুর প্রম্পট ইঞ্জিনিয়ার দরকার হবে এবং এটা একটা বিরাট পেশা হিসেবে আসতে চলেছে। আমাদের মাঝে আজ উপস্থিত আছেন বাংলার, বারবারই আমি বললাম, প্রফেসর সৈকত মিত্র কোনো ইন্ট্রোডাকশনের অধীন নন। উনি যেভাবে সেবা করেছেন বাংলার শিক্ষাকে এবং বাংলাকে, এবং আমি ওনার পরিচয়টা এমন একটা মানুষের কাছ থেকে পেয়েছি যিনি আমাদের পিতা নুরুল ইসলাম সাহেব। উনি আমাকে আপনার নাম্বারটা দিয়েছিলেন এবং বলেছিলেন যে বাংলায় যদি কোনো খুব জ্ঞানী মানুষকে তোমাকে আনতে হয় তোমার প্রোগ্রামে, তো সৈকত স্যারকে অবশ্যই তুমি ডাকবে। তো স্যার, আপনার থেকে কিছু জ্ঞান এবং উইজডম আমরা শিখব। সবাইকে নমস্কার। যারা এখানে বসে আছেন মঞ্চে, আমার অত্যন্ত স্নেহভাজন এবং কাছের মানুষ প্রফেসর সুজয় বিশ্বাস, প্রফেসর ফারুক, ওনার সঙ্গেও আমি একই জায়গায় প্রোগ্রাম করেছি। কামরুজ্জামান সাহেব ছিলেন একটু আগে, এখন বলে নেমে গেছেন। আর এই যারা অনুষ্ঠান আজকে করছে এখানে, এই সুমন এবং আক্রম, এদের সঙ্গে আমার অনেক দিনকার যোগাযোগ, এবং এরা যখন এই অনুষ্ঠানে আমাকে আসতে বললো, এদের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারলাম না। কারণ এদের একটা মহতি উদ্দেশ্য নিয়ে এরা কাজগুলো করে, যে সমাজের একটা উত্তরণ ঘটানো। উত্তরণটা হচ্ছে শিক্ষার মধ্যে দিয়ে, উত্তরণটা হচ্ছে জ্ঞানের শক্তির মধ্যে দিয়ে। আজকে যে বিষয় রয়েছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অনেক বক্তব্য এর আগে আমার যারা বলেছেন পূর্ববর্তী বক্তারা, দুটো একটা জিনিস আমি যোগ করব, যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু নতুন কিছু না। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 1950 সালের পর থেকেই কিন্তু এসেছিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন আসে 1950 সালে একটা সেমিনার, তারপরে 52-53 সালে সেমিনার হয়, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পৃথিবীর বিজ্ঞানীরা একটা আলোচনা করেছিলেন। তারপরে যখন কম্পিউটারের একটা প্রয়োগ যত জনপ্রিয় হয়, তখন এই মেশিন ইন্টেলিজেন্স ফর্মে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদ্ভব ঘটে। এটার জন্য বুঝতে গেলে এই যে দুরকম ইন্টেলিজেন্স আমরা বলি এখন, ন্যাচারাল ইন্টেলিজেন্স যেটা আমাদের আছে, মানুষ যেভাবে কাজ করে সেটা হচ্ছে ন্যাচারাল ইন্টেলিজেন্স, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন যেভাবে কাজ করবে। আমাদের যে এর পেছনে যেটা রয়েছে সেটাকে বলা হয় অ্যালগরিদম। অ্যালগরিদম মানে কি? আমি যা করছি সবটাই কিন্তু কতগুলো পদ্ধতি মেনে বা প্রসেস মেনে হচ্ছে। এই আমি ওখান থেকে উঠে এখানে হেঁটে এলাম, দুপা এখানে দাঁড়াচ্ছি, কথা বলছি, এগুলো যদি পরপর স্টেপগুলো দেখা যায়, এইগুলো স্টেপগুলো যদি লিখি, তাহলে যেটা তৈরি হয় সেটাকে বলে অ্যালগরিদম। এই অ্যালগরিদমটাকেই মেশিনকে যখন শেখানো হচ্ছে, মেশিন তখন ওইভাবেই কাজগুলো করতে পারবে। মানে একটা আমার জায়গায় অন্য কাউকে একই রকম ইনস্ট্রাকশন দেবে যে এখন উঠতে হবে, দুপা এদিকে আসতে হবে, এখানে দাঁড়াতে হবে, একটা হাত এভাবে নাড়তে হবে, কথা বলতে হবে, সেটা হচ্ছে মেশিন ইন্টেলিজেন্সে চলে গেল। এখন 2008-9 সালের পর থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটা ব্যাপক একটা সারা পৃথিবী জুড়ে শিক্ষাক্ষেত্রে পড়ে। এবং কম্পিউটার সায়েন্স এই সাবজেক্টটা মতো, কম্পিউটার সায়েন্স আগে তো ছিল না, আগে ইলেকট্রনিক্স ছিল। প্রথমে ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে হলো সেখান থেকে একটা পার্ট হলো ইলেকট্রনিক্স হলো, তারপরে কম্পিউটার সায়েন্স, আইটি, এসব বিষয়গুলো তৈরি হলো। তারপরে তার মধ্যে একটা স্পেশালাইজেশন হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এলো। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন 2008-10 সালের পর থেকে ব্যাপকভাবে ইন্টারনেটের প্রয়োগ আমাদের শিক্ষাক্ষেত্রে শুরু হলো, স্মার্টফোন যখন আরো জনপ্রিয় হলো, এবং আমাদের ডিজিটাল ডিভাইসগুলো, ল্যাপটপ, তারপরে আইপ্যাড, এই সমস্তগুলো মানুষের হাতে হাতে যেতে লাগলো, তখন কিন্তু এই ডিজিটাল এডুকেশনের একটা উদ্ভব করতে শুরু করলো। এটা আমি 2014-15 সাল থেকে দেখছিলাম যে পৃথিবী জুড়ে কিন্তু শিক্ষার একটা পরিবর্তন হচ্ছে। 2008 সালে যেটা হয়েছিল, এমআইটির নাম সবাই জানেন, যে এমআইটি হচ্ছে পৃথিবীর মধ্যে একটা প্রথম দিককার টেকনোলজিক্যাল ইনস্টিটিউট, বস্টনে, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। ওদের যত কোর্স যেগুলো খুব সায়েন্স, টেকনোলজি, হিউম্যানিটিজ, ল, ম্যানেজমেন্টে যত রকম কোর্স আছে, সেগুলো ওদের পোর্টালে তুলে দিল। সেটা সবাই যে কোনো জায়গা থেকে যে কোনো সময় দেখতে পারে। আগে যেমন এমআইটি কোনো প্রফেসরের লেকচার শোনার জন্য আমাকে বস্টনে যেতে হতো, এমআইটিতে ভর্তি হতে হতো। তো এমআইটিতে তখন প্রথম ওটা তুলে দেওয়ার ফলে কি হলো, ওটা
যে কোনো জায়গায় বসেই ইন্টারনেট কানেকশন থাকলেই ওই কোর্সগুলো করা যেত, এটা বলে ওপেন কোর্স হয়। কিন্তু সেটা মোটামুটি যারা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত বা যারা এমআইটি সিস্টেমের সঙ্গে যুক্ত তারা জানতো। আমি যেমন জানতাম 2007-8 সাল থেকে আমি এমআইটি ওপেন কোর্স ওয়ারের সঙ্গে যুক্ত ছিলাম, আরও কয়েকটা বিশ্ববিদ্যালয় করেছিল। তারপরে যেটা এলো, যেটা এই ধাপগুলো কীরকম এলো, একজন ইসরায়েলের প্রফেসর, তার নাম হচ্ছে ডাফলে কোলার, আর একজন জাপানি প্রফেসর অ্যান্ড্রু এনজি, এরা দুজনেই স্ট্যানফোর্ডে পড়াতো। স্ট্যানফোর্ডে পড়াতে গিয়ে দেখলো স্ট্যানফোর্ডের যে শিক্ষা সেটা অনেকটা হচ্ছে এলিট ক্লাসের মধ্যে থেকে যাচ্ছে, সবার মধ্যে যাচ্ছে না। মানে শিক্ষাটা যারা স্ট্যানফোর্ডে ভর্তি হতে পারবে তাদের জন্যই। আবার এই স্ট্যানফোর্ডে গল্প আছে, গল্প বলতে এখন আমাদের অভ্যেস হয়েছে কি বলতে শুরু করলে, গল্প বলতে শুরু করলে আর শেষ হয় না। স্ট্যানফোর্ডের আবার কি করে তৈরি হয়েছিল সেইগুলো একটা বিখ্যাত গল্প আছে। স্ট্যানফোর্ড যে যারা তৈরি করেছিলেন তাদের ছেলে, মানে এক দম্পতি, তারা ছিল টেক্সাসের অয়েল কোম্পানির মালিক, তাদের ছেলে হার্ভার্ডে পড়তো এবং সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তা বৃদ্ধ বাবা মা ওই হার্ভার্ডে যে ডিপার্টমেন্টে ছেলেটি পড়তো সেখানে গিয়ে ওরা অপেক্ষা করছিল যে ডিনের সঙ্গে দেখা করার জন্য, কারণ তারা ওই ছেলের নামে একটা ডোনেশন দেবে, যাতে করে ছেলের নামে একটা ওখানে ওই যেমন আমাদের প্লেগ বা একটা কিছু তৈরি হয় সেরকম। সারাদিন ধরে বসে থেকে ওর ডিন এত ব্যস্ত ছিলেন দেখা করতে পারেননি। শেষমেশ বিকেলের দিকে একটু সময় দিয়েছেন, তখন দেখা করতে গেছেন। তখন ডিনকে বলেছেন যে দেখুন আমার ছেলে এখানে পড়তে, বলেছে তো কত ছেলে পড়ে, কত ছেলে মেয়ে পড়ে? বলে ছেলে মারা গেছে। বলে হ্যাঁ সে তো দুঃখের কথা, কিন্তু এরকম তো অনেকেই মারা যাচ্ছে, তা আমরা কিছু এরকম দান করতে চাইছি। বলে আপনার কি মনে করেন সোজা, এত বড় একটা বিশ্ববিদ্যালয় হার্ভার্ড, এখানকার বাজেট জানেন কত? এরকম একটা বলে $1 বিলিয়ন আমাদের বাজেট, সেখানে আপনি দান করবেন, তার অ্যাকাউন্টিং কে করবে? এইসব ঝামেলা জিনিস। তা যখন বাজেটের কথা বলেছেন তখন শুনে বৃদ্ধ মহিলা হাজব্যান্ডকে বলছে, ডার্লিং ইট ইজ সো চিপ। এরাও ছিল টেক্সাসের অয়েল কোম্পানির মালিক। তারা ওই দান নাতে তখন ফিরে গেল, ফিরে গিয়ে তারা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় তৈরি করলো বৃদ্ধ দম্পতি, এবং সেখানে প্রথম 5 বছর নিখরচায় পড়ানো হয়েছিল। এই স্ট্যানফোর্ডের গল্প, যাই হোক সেটা অনেক আগেকার কথা। তারপরে এই জন্য দেখবেন যে ওখানে আমার দুটো লবি আছে, একটা স্ট্যানফোর্ড লবি, একটা হচ্ছে হার্ভার্ড লবি। হার্ভার্ড এমআইটি একদিকে, স্ট্যানফোর্ড এরা ক্যালটেক এরা সব আরেক দিকে থাকে, আইভি লিগের এরকম ভাগ আছে সব। তাই এখানে স্ট্যানফোর্ডের ওই দুইজন প্রফেসর, দুজনেই দেখুন দুজনেই কিন্তু আমেরিকার নয়, দুজনে বাইরের, একজন জাপানের আর একজন ইসরায়েলের, ডাফলে কোলার, অ্যান্ড্রু এনজি, দুজনেই কম্পিউটার সায়েন্সের প্রফেসর। দুজনেই দেখলেন যে এই যে এডুকেশন এ তো ছড়িয়ে যাচ্ছে না, বহু ছেলে মেয়ে আছে যাদের প্রতিভা আছে, যারা এই এডুকেশন পাচ্ছে না। ওরা তখন একটা প্ল্যাটফর্ম তৈরি করলেন। এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে নানা রকম প্রফেসরদের কোর্সগুলোকে ওরা দিতে শুরু করলেন, যেটা নাম হলো কোর্সেরা। এবং ওই 2012 সালে উনি তৈরি করলেন কোর্সেরা, ওরা দুজনে তৈরি করলেন। তারপর ওটা স্টার্ট আপ হিসেবে এলো, তারপরে কোর্সেরা একটা প্রফেশনালি ম্যানেজ হতে শুরু করলো। এবং 2013 সালে এমআইটিতে আরেকজন প্রফেসর ছিলেন, তিনিও ভারতীয় প্রফেসর, ভারতে জন্মগ্রহণ করা অনন্ত আগরওয়াল। তিনি এমআইটির কোর্সগুলোকে নিয়ে আরেকটা প্ল্যাটফর্ম তৈরি করলেন, ইডেক্স। এবং আমাদের এখানে আইআইটি খড়গপুরের প্রফেসররা মিলে তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করলো, এনপিটিইএল। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আরেকটা প্ল্যাটফর্ম তৈরি করলো, সবগুলো বিশ্ববিদ্যালয় থেকে সব লেকচার নেয় স্বয়ং। এইভাবে কিন্তু, এবং এইগুলো ধাক্কাগুলো আসতে শুরু করলো 2016, 17, 18 পর থেকে কিন্তু সব ধাক্কা আসছে। আমি তখন প্রথমে এখানে, সুজয়টা জানে যে বিশ্ববিদ্যালয়ে আমি তখন দেখেছিলাম যে ডিজিটাল এডুকেশন এটা কিন্তু অবশ্যম্ভাবী, এটা আসতে চলেছে। কারণ ওই জোর করে ক্লাসরুমের মধ্যে নিয়ে আসাটা, আমার একজন প্রফেসর পরিচিত আছেন, যার অনেক ক্লাসও করেছি, তিনি হচ্ছেন ইলিনয়েসের প্রফেসর। উনি বলছিলেন যে আমি একটা ফিজিক্যাল এই ক্লাসের মধ্যে এখন কজন আছে, 50 জন 60 জন আমার লেকচার শুনছে, এটাই যদি ডিজিটালি ট্রান্সমিটেড হয় একসঙ্গে বিশ্বব্যাপী কয়েক কোটি লোক এটা লেকচারটা শুনতে পাবে। তা সেটার একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। আবার এই ফিজিক্যাল এডুকেশন তারও একটা জায়গা রয়েছে, কারণ এখানে এই যে পাশাপাশি বসছি, হাত ধরছি, টাচ করছি, হাত করছি, কথা বলছি, এরও একটা দরকার রয়েছে। কিন্তু ডিজিটালটা আনতে হবে। মানে আমরা বলবো যে না আমাদের এই ক্লাসরুমে ঠিক আছে, ডিজিটালে যাবো না। আবার বলবো যে না ডিজিটাল শুরু করবো, ফিজিক্যালি আসবো না, কোনোটাই চলবো না, দুটোই নিতে হবে। এইখানে এআই চলে এলো। এআই এখন আসার পরে
আমরা দেখলাম যে দুটো জিনিসের বিশেষভাবে দরকার। এই স্কিল যারা দিচ্ছে, স্কিলের জন্য দুটো জিনিসের খুব দরকার। একটা হচ্ছে ভারতের জন্য, এটা ভারতের কনটেক্সটে বলছি। ভারতে ওই টুয়েলভ ফেলে একটা গল্প বলবো না, টুয়েলভ ফেলে ওখানে আমার একটা অবজারভেশন আছে, ভারতে কিন্তু হিন্দি সব জায়গায় চলে না। দক্ষিণ ভারতে গেলে হিন্দি বুঝতে পারবে না। ওই ইন্টারভিউ বোর্ডে যদি দক্ষিণ ভারতীয় কোনো রকম এক্সপার্ট থাকতেন, তার কাছে কিন্তু ওই হিন্দি বোঝাটা সমস্যার জায়গা হতো। যাই হোক, ওটা হয়েছে, হিন্দি সিনেমার ক্ষেত্রে ইমোশন থাকে, এটাকে সেটা। কিন্তু আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, হিন্দি কিন্তু ভারতে এখনো পর্যন্ত বহু রাজ্যে বলে চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং আপনারা বোধহয় জানেন না যে হিন্দি বাংলা কোনটা রাষ্ট্রভাষা হবে সেই নিয়ে ভোটাভুটি হয়েছিল এবং দুটো সমান ভোট পেয়েছিল। এবং আমাদের বাংলারই একজন একটা ভোট এক্সট্রা দিয়ে তিনি ওই কমিটি চেয়ার করছেন, তিনি অত্যন্ত বরেণ্য মানুষ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তিনি একটা ভোট দিয়ে হিন্দিকে জিতিয়ে দিয়েছিলেন। পরে বলেছিলেন যে আমি বুঝতে পারিনি, আসলে আমি ভেবেছিলাম যে হিন্দি হলে ভালো হবে, কিন্তু বাংলারও সুযোগ ছিল যে রাষ্ট্রভাষা হওয়ার। এবং এখন তো আমাদের দক্ষিণ ভারতের বহু রাজ্যে এখনো পর্যন্ত ভেতরের দিকে গেলে তারা হিন্দি বোঝেই না। যদিও হিন্দি সিনেমা টিনেমা তৈরি হচ্ছে, ছড়াচ্ছে, ঠিকই আছে, কিন্তু এই নিয়ে একটা বিতর্ক রয়েছে। যাই হোক, সেটা পরের কথা। দরকারটা কি? এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে ভারতীয়দের মানে বিশ্বর যে পটভূমি, সেখানে যদি কাজে ঠিকমতো লাগাতে হয়, ইংরেজিতে দক্ষ হতে হবে। এবং আমাদের দুটো জিনিসের জন্য আমরা কিন্তু বিদেশে চাকরি বাকরির ব্যাপারে অন্যদের থেকে এগিয়েছিলাম। সেটা হচ্ছে একটা ইংরেজি, একটা অঙ্ক। আমাদের অঙ্কের বুনিয়াদটা ভালো, অঙ্ক শেখানোর পদ্ধতিটা আমাদের কিন্তু ভালো ছিল, এবং ইংরেজিটা আমাদের ভালো ছিল। এটার জন্যই দেখবে যে আমেরিকাতে বা অন্য দেশে যে ভারতীয়রা গেছে, তারা সফল হয়েছে এই দুটো শক্তির জন্য। এই মুহূর্তে যে ইন্টারনেটের মধ্যে দিয়ে সুযোগ কিন্তু অফুরন্ত সুযোগ আসছে। এই যে এন্টারপ্রেনারশিপ বলা হচ্ছে, এন্টারপ্রেনার জন্য এখন মূলধন লাগে না, খালি একটা কম্পিউটার, একটা স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন থাকলে বহু কাজ এমনি করে দেওয়া যায়। তারও একটা বিপ্লব ঘটেছে, 2021 সালে হয়েছে। 2021 সালে নভেম্বর মাসে এই যখন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা জেনারেটিভ এআই এটা যখন শুরু হলো, 21শে নভেম্বর বোধহয় এটা এসেছিল প্রথম যখন শুরু হলো, তারপর একটা বিরাট পরিবর্তন ঘটে গেছে। আগে হতো কি, আগে আমরা যেমন শিখিয়েছি, এই যে তুমি বোধহয় বলছিলে যে আমেরিকাতে কোডিং শেখায়, আমরা একটা প্রোগ্রাম নিয়েছিলাম, কোডিং ফর এভরিওয়ান। সেখানে আমাদের এই প্রোগ্রাম করে আমরা অনলাইনে প্রোগ্রাম করিয়েছিলাম। একটা ক্লাস 5 বা 6 এর মেয়ে, সে কোডিং শিখে আবার অন্যদেরও শেখায়, সেটা খবরে কাগজে এসেও ছিল। সেটা কোডিংটা বাচ্চারা খুব ভালো শেখে, কারণ এই বাচ্চাদের হচ্ছে লার্নিং কার্ভটা বাচ্চাদের ক্ষেত্রে অনেকটা উপরের দিকে থাকে, কারণ তারা তো 4-5টা দেখছে, অ্যালগরিদম করে চট করে বুঝে নেয়। যত বয়স বাড়ে আমাদের এই অ্যালগরিদম বোঝার অসুবিধা হয়। সেজন্য বাচ্চারা যত তাড়াতাড়ি ল্যাঙ্গুয়েজ ধরতে পারে, ল্যাঙ্গুয়েজ শিখতে পারে, আমরা পারি না। একটা বাচ্চাকে যদি একটা হিন্দি পরিমণ্ডলে রাখা হয় বা ইংরেজি পরিমণ্ডলে, যত তাড়াতাড়ি হিন্দি ইংরেজি ধরতে পারবে, আমি পারবো না। আমার মেয়েরাই ইংরেজি মিডিয়ামে যখন ভর্তি হয়েছে, তারা যে দক্ষতার সঙ্গে ইংরেজি বলতে পারবে, আমি সেই দক্ষতা বলতে পারবো না, কারণ সেই পরিমণ্ডলের মধ্যে আমাদের বেড়ে ওঠা হয়নি বা লার্নিং কার্ভ সেভাবে হয়নি। এটা 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 সব জায়গাতেই এই জিনিসই। এখন ঘটনাটা হচ্ছে যে চ্যাট জিপিটি, গুগল বার্ড বা গুগল এখন জেমিনি বলে একটা এসেছে, ফেসবুকের লামা এসব করেছে, এগুলো এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে এখন তোলপাড় চলছে। এইটা আমার ব্যবসা বাণিজ্যের যে দিকগুলো ছিল সেটা পাল্টে দিচ্ছে। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল সুবিধা রাখি, কোডিং খুব ভালো করে না জানলেও চলবে। আমার দরকার কি আছে সেটা যদি আমি বলতে পারি কম্পিউটারকে, কম্পিউটার সেভাবেই সেটা তৈরি করে দেবে। এই জন্য একটা পেশা এখন খুব এসেছে, মানে খুব জনপ্রিয় হচ্ছে, সেটা বলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এটা যারা স্কিল শেখাচ্ছ তাদের আমি বলছি যে এইটা কিন্তু আমাদের ইমিডিয়েট এবং ভবিষ্যতে প্রচুর প্রচুর প্রম্পট ইঞ্জিনিয়ার দরকার হবে, এবং এটা একটা বিরাট পেশা হিসেবে আসতে চলেছে। কাজেই ইএমই বা এরকম যারা একাডেমিক ইনস্টিটিউটে ট্রেনিং এরিয়াতে আছে, তাদের যেটা পরামর্শ দেবো, প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখানোর ব্যবস্থা করো। প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা কিছুই না, প্রম্পট ইঞ্জিনিয়ারিং হচ্ছে আমি কতটা পরিষ্কার করে আমার চাহিদাটা বোঝাতে পারবো। যত পরিষ্কার করে বোঝাতে পারবো, মেশিন তত দক্ষতার সঙ্গে আমার সেটাকে মেটাতে পারবে। তা সেইটাকে প্রম্পট,
কতটা প্রিসাইজ, কতটা ছোট করে সংক্ষেপে এবং কতটা অ্যাকুরেটলি বোঝাতে পারছি নিজের চাহিদাটা, এইটা আসার জন্য প্রচুর স্টার্ট আপ তৈরি হচ্ছে এখন। এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং হচ্ছে, এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের উপর ভিত্তি করে প্রচুর স্টার্ট আপ তৈরি হচ্ছে এবং পৃথিবীর বিভিন্ন জায়গার কাজ করা যাচ্ছে এইখানে বসে। তার জন্য বিরাট কিছু পরিকাঠামো লাগে না, ছোট একটা ঘর, একটা ল্যাপটপ, একটা কম্পিউটার, ইন্টারনেট কানেকশন থাকলেই আমি এখানে বসে স্পেনের কাজ, ল্যাটিন আমেরিকার কাজ, আফ্রিকার কাজ, ইউরোপের কাজ এখানে বসেই করতে পারি। এই মুহূর্তে পৃথিবীতে একটা জিওপলিটিক্যাল কারণে একটা সমস্যা চলছে। আপনার ইউরোপের যুদ্ধ, যেটা বহুদিন ধরে প্রায় 2 বছর হতে চললো, এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তার জন্য বিরাট একটা ধাক্কা পড়েছে ইউরোপিয়ান ইকোনমির ওপরে। আবার মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ শুরু হয়েছে, তার জন্য ধাক্কা পড়েছে। না বলে কি এখন একটু প্রজেক্টগুলো, আইটি প্রজেক্টগুলো একটু সমস্যা হচ্ছে আসতে, কিন্তু আমার যেন মনে হয় এগুলো আস্তে আস্তে সেটেল হয়ে যাচ্ছে। মানে হবে তো, না হয় কি হবে, পৃথিবীতে হয় কি সব আপস অ্যান্ড ডাউনসে হয় আর কি। একটা উন্নতি হবে, তারপরে এই আইটি তো 2008 সালে .com বাবল হয়ে বাস্ট হয়ে গেছিল। তার যতটা উঠেছিল 2000 থেকে 8 গিয়ে পতন, আবার উঠতে শুরু করেছিল, আবার এই যুদ্ধের জন্য একটু পতন, আবার উঠতে শুরু, এরকম ভাবে সব হবে। কিন্তু যেটা হচ্ছে যে চাকরি বাকরি কিন্তু আগের মতো আর থাকছে না। আগের মতো যেভাবে আমরা যেভাবে মনে করতাম যে কলেজ ইউনিভার্সিটির ডিগ্রি বা সার্টিফিকেট নিয়ে একটা প্রতিষ্ঠানে ঢুকলাম। আমি যেমন আমার নিজের জীবনের কথা বলি, আমি বহু জায়গায় চাকরি করেছি। সুজয় একটা বললো যে ওর দেখে নেয় আবার যে অনেকে অনেক জায়গায় চাকরি করলে তাদেরকে হপারদের ওর ইয়ে করে। এখন আবার এটা হচ্ছে এরা অফ হপার্স। যত ডাইভার্সিফাইড এক্সপিরিয়েন্স থাকবে তার পোটেনশিয়াল তত বেশি, মানে তার অ্যাপ্লিকেবিলিটি তত বেশি হয়। সেই জন্য এটাও আবার ঠিক না। মানে আমার যেমন 11 জায়গায় চাকরি, আমি যদি সুজয়ের কাছে অ্যাপ্লিকেশন দিয়ে রিজেক্ট করে দেবে। আমি 11 জায়গায় চাই। প্রথম চাকরি করেছিলাম বোকারোতে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সেল বোকারো প্ল্যান্টে। তখন কি ছিল, তখন লোকের অ্যাম্বিশন ছিল যে ডিগ্রি নিয়ে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে এরকম পাবলিক সেক্টর আন্ডারটেকিংসে ঢুকবে। সুজয় ইঞ্জিনিয়ার, ও সিভিল ইঞ্জিনিয়ার, ও আমার সমকমর হতে ছোটই হবে, হয়তো ছোটই নিশ্চয়ই, বাড়ির পিছিয়ে হলে ওর ছোটই। ও এখন সেই সময় আমাদের যে অ্যাসপিরেশন ছিল যে এরকম একটা চাকরি পেলাম, তখন সেখানে 60 বছর অবধি, আমাদের সময় 58 ছিল, পরে 60 হয়েছে, 60 বছর চাকরি করে ওখান থেকে রিটায়ার করে। তা আমি যখন বোকারে চাকরি করতে গেছিলাম তখন ওখানে 60,000 লোক পেরোলে ছিল। এবারে 2014-15 সাল নাগাদ একবার আমি একটা লেকচার দিতে গিয়েছিলাম, তখন গিয়ে দেখি 5,000 মাত্র পেরোলে। কারণ এখন সবটাই তো আউটসোর্স হয়ে যাচ্ছে, এখন তো জবের নেচার পাল্টে যাচ্ছে। এখন এখন বলা হচ্ছে লাইট অ্যাসেট মডেল, বিজনেসের মডেলটা হচ্ছে লাইট অ্যাসেট মডেল। এবং ক্যাপেক্স বলে একটা কথা আছে, ক্যাপেক্স মানে হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপেক্স আমি বেশি লাগাবো না, ওপেক্স অপারেশনাল এক্সপেন্ডিচার বেশি লাগাবো। তার মানে কি, হায়ার, ইউ হায়ার অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট, অ্যাজ পার ইউর প্রজেক্ট, ইউ হায়ার, আফটার ইট ইজ ওভার ইউ ফায়ার। এই তো চলছে এখন কিন্তু। তার ফলে কি, তার ফলে এই যে স্কিল সেট, এখন আমরা যারা ইঞ্জিনিয়ারিং শিখে বা শিখে ঢুকেছিলাম, সেই সময়ে যে টেকনোলজি চলতো এখন তো সেটা হয় না। এখন তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, রোবোটিক্সের কাজ চলছে সব। এই 3D প্রিন্টিং এর একটু কথা সকালে বললেন, ফারুক সাহেব বললেন, 3D প্রিন্টিং করে সব হচ্ছে, মেশিন সব কাজ করছে। বড় বড় সব ফ্লোর, সেখানে ক্লাউড টেকনোলজির মধ্যে দিয়ে তার অপারেশন চলছে হয়তো চায়না থেকে বা ইউকে থেকে, এখানে অপারেশন হয়ে যাচ্ছে। মানে ওখান থেকে ট্রান্সমিট করা হচ্ছে প্রোগ্রাম কমান্ড, এখানে এসে সেভাবে অপারেশন হচ্ছে, রোবটে কাজ করে। বহু প্ল্যান্ট আছে, বহু এরকম প্ল্যান্ট আছে, লোকই নেই, অল্প কিছু লোক সিকিউরিটি কিছু হয়তো আছে, বাকিটা পুরোটাই এরকম অটোমেশনে চলছে। এবার এয়ারপোর্টই দেখবেন, এয়ারপোর্টে তো এবারে ডিজি যাত্রা শুরু হয়েছে না। ডিজি যাত্রা মানে নাকি আপনার পুরোটাই কানেক্ট করে দেওয়া হচ্ছে আধার কার্ড থেকে সবকিছুই। ফলে আপনারা যে ভেরিফিকেশন করার যে বারবার করা এসব দরকার হবে না। তার মানে এই যে লোকগুলো দরকার ছিল সেগুলো দরকার হচ্ছে না। এত বেশি লোক আর কিন্তু অটোমেশন যত বেশি দিন যাচ্ছে এইগুলো হচ্ছে। আমি কদিন আগে একটা বই পড়ছিলাম, ডিসরাপটিভ টেকনোলজি। আর তাতে তার প্রথম এটা হচ্ছে, এই যেমন ধরুন সকালে আমাদের জীবনটাই দেখুন কিরকম হতে চলেছে। সকালে উঠে আমরা কি করছি, সকালে উঠে ফার্স্ট কাজ হচ্ছে আমার দাঁত ব্রাশ করতে হয়। তার অ্যাডভার্টাইজমেন্টে দেখবেন ব্রাশগুলো কিরকম থাকে, সবাই বলে আমার ব্রাশ খুব ভালো, আমারটা বেঁকে যায়। আমার ব্রাশ হচ্ছে যে ব্রেসেসগুলো আঁকা বাঁকা থাকে, দাঁতের নানান কর্নারে পৌঁছে যায়। প্রত্যেকেই তো বলছে যে আমার ব্রাশ ভালো, কিন্তু এটা একটাও স্মার্ট ব্রাশ নয়। কিন্তু স্মার্ট ব্রাশ হচ্ছে ওর সঙ্গে চিপস থাকে,
এবং মুখের মধ্যে যখন দিচ্ছে ওরাল হাইজিনটাকে ওখান থেকে ক্যাচ করে ক্লাউডের মধ্যে দিয়ে আমার ডেন্টিস্টের কাছে পাঠিয়ে দিচ্ছে। সে দেখে নিচ্ছে আমার দাঁতের স্বাস্থ্য কীরকম আছে বা মুখের মধ্যে কোনো রকম আমার কোনো রকম সমস্যা তৈরি হয়েছে কিনা। তারপরে স্মার্ট ব্রাশে করে আমাদের টয়লেটে গিয়ে আমি যখন বসছি, টয়লেটে আমাদের যা শরীর থেকে বেরোচ্ছে ওই স্মার্ট কমোডে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ক্যাপচার করে অ্যানালিসিস করে ক্লাউডে পাঠিয়ে আমার ডক্টরের কাছে চলে যাচ্ছে। আমার যে এক্সক্রিটা যেটা হিউম্যান এক্সক্রিটা যেটা সেটা সেখান থেকে আমার হেলথ কীরকম আছে। তারপর তো ওয়্যারেবলস, এই যত রকম হাতে পায়ে ব্যান্ড বা এসব করে সেখান থেকে আমার বিপি মনিটরিং হচ্ছে, আমার কার্ডিয়াক মনিটরিং হচ্ছে, পায়ে যে জুতো রয়েছে জুতোর সঙ্গে সঙ্গে মানে সেখানে হচ্ছে আমার প্রেশার ঠিক মতো আসছে, দু পায়ে ব্যালেন্স আসছে কিনা। এই যে প্রত্যেকটা জায়গায় স্মার্ট 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 লাইফ, ঘুমোচ্ছি যখন বালিশটাও স্মার্ট, সে বালিশটা অপটিমাম নিয়ে ঠিক করে দেবে যে প্রেশার টেশার এই যে এখানে ঘাড়ের কাছে প্রেশার ঠিক মতো ওয়েল অ্যাডজাস্টেড আছে কিনা। ঘরের এটাও স্মার্ট, টেম্পারেচার ঠিক মতো আমার যে বডি টেম্পারেচার কি করে সেখানে টেম্পারেচার অ্যাডজাস্ট হবে, এগুলো হচ্ছে আসছে এক এক করে সব জায়গাতে স্মার্ট। এবং এখানে হচ্ছে এআই এর একটা বিরাট প্রয়োগ শুরু হয়েছে। তো এআই এখন এটা নিয়েও একটা বড় বিতর্ক আছে, বলতে শুরু করলে তখন ঘন্টা পর ঘন্টা হয়ে যায়। এআই নিয়ে যেটা কথা হয়েছে, একটা সিঙ্গুলারিটি বলে একটা কথা আছে, এটা আবার রে কুরজুয়েল বলে একজন ভদ্রলোক যদি বই লিখেছেন দ্য সিঙ্গুলারিটি ইজ নিয়ার। তার মানেটা হচ্ছে যে এআই একটা সময় হয় কি সে নিজেকে নিজে উন্নত করে। কারণ কি, এআই কি করছে, একটা রাউন্ড সলিউশন করে আমার কাছে দিল, দিয়ে বলছে এটা কি পছন্দ হচ্ছে তোমার, ঠিক আছে। আমি বললাম না না এখানে এখানে ভুল আছে, আবার ওরা একটা ইটারেশন করলো, ওরা একটা সলিউশন করে দিচ্ছে। তার মানে কি হচ্ছে, নিজেকে ক্রমান্বয়ে উন্নত করছে। এই যে একটা সময় আউট অফ দ্য লুপ হয়ে যাচ্ছে পৃথিবীতে, একটা সারা পৃথিবী জুড়ে একটা এআই নিয়ে গবেষণা যারা করে তাদের একটা সংস্থা রয়েছে, এই যে এলন মাস্ক থেকে শুরু করে অনেক সবাই তার মধ্যে যুক্ত, বড় বড় যে যারা এআই নিয়ে এক্সপার্টস, তারা কিন্তু ইতিমধ্যে একটা বলতে শুরু করেছে না এআই নিয়ে গবেষণা বন্ধ করো, কারণ এআই এমন জায়গায় চলে যাচ্ছে মেশিন ইন্টেলিজেন্স উইল বি সারপ্যাসিং হিউম্যান ইন্টেলিজেন্স। সিঙ্গুলারিটি মানে হচ্ছে যখন দুটো মিলে যাবে, মেশিন ইন্টেলিজেন্স হিউম্যান ইন্টেলিজেন্স মিলে যাবে তখন সিঙ্গুলারিটি। সিঙ্গুলারিটি ইজ নিয়ার মানে বলছেন যে এবারে মেশিনের বুদ্ধি কিন্তু মানুষের বুদ্ধি সমান হতে চলেছে। এবং তারপরে যেটা হবে, আরো অনেক বই আছে, লাইফ 3.0 বলে একটা বই আছে ম্যাক্স টেকমার্কের, তা তিনি হচ্ছেন এমআইটি প্রফেসর। তারপর সুপার ইন্টেলিজেন্স বই নিক বস্টম অক্সফোর্ডের ওনার যে বইটইগুলো আছে। সুপার ইন্টেলিজেন্স মানে হচ্ছে ওরা যখন একবার বেরিয়ে যাবে, যে গ্রিস প্রাচীন গ্রিকে আছে যে প্রমেথিউসকে আটকে রাখা হয়েছিল, ওর আগুনটা মানুষ আগে আগুনের ব্যবহার জানতো না, জিওস ছিল দেবতা, প্রমেথিউস আগুনটা মানুষকে দিয়ে দিয়েছিল, সেই পানিশমেন্ট হিসেবে প্রমেথিউসকে আটকে রাখা হয়েছিল। কেন জ্ঞানটা দিয়েছে সেই পানিশমেন্ট হিসেবে, এটা যারা গ্রিক মাইথোলজিতে আছে আর কি। তা প্রমেথিউসকে যখন মুক্ত করে দেওয়া হচ্ছে, মানে তখন কি হচ্ছে, তখন সে নিজেকে আবার শক্তিশালী করে ফেলেছে। এরকম ভাবে এরকম একটা গল্প আছে আর কি, যে ওই আস্তে আস্তে যদি বেরিয়ে পড়ে, মেশিন আউট অফ দ্য লুপ হয়ে যায়, তখন ইট ইজ ডেঞ্জারাস। এটা হতে পারে কিন্তু মিলিটারি ওয়ারফেয়ারে যেমন আমরা যখন এই প্রিসাইজ টার্গেট করছি, টার্গেটটাকে স্ক্যান করে করে টার্গেট করছে, এবং একটা সময় কি যতক্ষণ না ওই টার্গেটে হিট হবে ততক্ষণ ওটা পেছনে ছুটবে, না মারা অব্দি ওই বুলেট পেছনে হয়তো পেছনে তাড়াহুড়ো করেই যাবে। আউট অফ দ্য লুপ মানে তার যে ডিস্ট্রাকশন পাওয়ার সেটা ইনর্মাস হয়ে যাচ্ছে, বিয়ন্ড কন্ট্রোল। এই জায়গাটা একটা সেটা অন্য দিক, সেটা নিয়ে আমাদের এখন পরে আলোচনা করা যাবে। শিক্ষার ক্ষেত্রে যেটা এডুকেশনে, বিশেষ করে স্কিলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দুটো জিনিস আমি যেটা বললাম, ইংরেজিটা শেখানো খুব দরকার। ইংরেজিতে যদি দক্ষতা থাকে তাহলে সারা পৃথিবীর সঙ্গে কমিউনিকেশনে আমার সুযোগ চলে আসছে। আমি এইখানে বসে, আমি প্রত্যন্ত গ্রামের প্রত্যন্ত জায়গাতে বসেও আমি বিদেশের বিভিন্ন জায়গার সঙ্গে কথাবার্তা চালিয়ে যেতে পারছি, আমার কমিউনিকেশন চালাতে পারছি, সেটা আমার ভয়েস দিয়েই হোক বা লেখা দিয়েই হোক, এরপরে কি সে তারপরে হচ্ছে কম্পিউটারটা জানতে হবে। তারপরে জায়গাটা হচ্ছে এআইটা হচ্ছে সব পেশাতেই এআই এর দরকার। কারণ এখন আমরা জানি দুটো জিনিসের উপরে ভারতের ইকোনমি চলছে, সেটা হচ্ছে আইটি অ্যান্ড ফার্মাসিউটিক্যাল টেকনোলজি। আইটি অ্যান্ড ফার্মা, এই দুটোই হচ্ছে ভারতের কিন্তু ইকোনমির দুটো পিলার। এখন এই দুটো হেলথ কেয়ার, তার মতো আছে হেলথ কেয়ার সেক্টর, তার মধ্যে আছে জেনেটিক ম্যাপিং ট্যাপিং আছে, যেখানে প্রচুর জিন অ্যানালিসিস প্রচুর, সেখানেও বিগ ডেটা, সেখানে হচ্ছে ওই এআই প্ল্যাটফর্ম দিয়ে বিগ ডেটা হ্যান্ডলিং করে সেখানে অ্যানালিসিস করে সেখান থেকে সলিউশন বার করা,
প্রেডিকশন করা, এরকমভাবে গবেষণার মধ্যে আসছে। আর যারা স্কুল লেভেল থেকে এখন দরকার হচ্ছে কম্পিউটার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এগুলোর আস্তে শিক্ষা দেওয়া। এখান থেকেই কি হবে, এখান থেকে আস্তে আস্তে উদ্ভাবনী ক্ষমতাটাও তৈরি হবে। আমি যদি প্রম্পট ভালো করে বুঝি, কম্পিউটারকে বলি যে আমার এটা দরকার, সেখানে কন্টেন্ট ক্রিয়েশন তো এখন এখান থেকেই করে। কন্টেন্ট ক্রিয়েশন করে তারপর আমি সেটাকে এডিট করব। আমার কাজ হচ্ছে এডিট করা, আমার কাজ বেসিক কন্টেন্ট ক্রিয়েশন করা নয়। কোডিং লেখা, আমি বলে দিলাম আমার একটা কোডিং দরকার, এবং কোডিং করার পর আমি সেটা দেখে নেবো, ঠিক আছে। তারপরে ইমেজ তৈরি করা, ইমেজ প্রসেস করা, এর থেকে শুরু করে যে কোনো জিনিস কম্পিউটার করবে, আমি সেখানে অগমেন্ট করব। মানে সেখান থেকে বা যেটা বেসিক জায়গাটা তৈরি করে দেবে বা স্পেশালি জায়গা তৈরি করে দেবে, তার মধ্যে যদি কোনো আমার ইন্টারভেনশন দরকার হয় সেটা আমি করবো। তারপরে সেইটাকে আমাকে সেলেবেল করতে হবে। এইরকমভাবে যে কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এবং এন্টারপ্রেনারশিপ, এগুলো একটা সময় জুড়ে যাচ্ছে। কারণ ফিউচারে প্রত্যেকে এভরিওয়ান হবে এন্টারপ্রেনারটা কীভাবে, যে একটা সার্ভিস দরকার, সেই সার্ভিসটা আমি প্রোভাইড করতে পারবো। সেই সার্ভিস প্রোভাইড করতে গিয়ে এবারে যা হচ্ছে সেইটুকু যে টার্মস, যে আমার এক্সচেঞ্জ হচ্ছে, সেই এক্সচেঞ্জটা হচ্ছে আমার ইনকাম। কোনো রকমভাবে যে ওই আন্ডার কন্ট্রোল, মানে একটা জায়গায় পেরোলে এরকম ফিক্সড পেরোলে থাকা, এটা কিন্তু ভবিষ্যতে হয়তো আগামী 10-15-20 বছরের মধ্যে এরকম থাকবে না সিস্টেম। প্রত্যেকের নিজস্ব দক্ষতা, প্রত্যেকের নিজস্ব ক্ষমতা অনুযায়ী তাকে সার্ভাইভ করতে হবে, এবং সেখানে এম্পাওয়ার করার খুব দরকার। এই জন্যই এই যে ছোটো যে ইনস্টিটিউটগুলো, ইএমই একাডেমি বা এরকম, এদের কিন্তু গুরুত্ব অনেক বেশি। কারণ আমাদের ভারতে যে সামাজিক যে স্তর যেগুলো, সেখানে ডিপ লেয়ারে পেনিট্রেট করার মতো এখনো পর্যন্ত ইকোসিস্টেম তৈরি হয়নি। প্রত্যন্ত গ্রামে ছেলেটাকেও কম্পিউটার শেখানোর সুযোগ সুবিধা তৈরি হয়নি। একটা জেলেকে এখনো পর্যন্ত সেখানে গিয়ে তাকে ওয়েদার ফোরকাস্টিং আরও সমস্ত বুঝিয়ে কোথায় ফিশ স্টল বেশি পাওয়া যাবে, কোথায়, সেগুলো কিন্তু এখনো পরিকাঠামো তৈরি হয়নি। ডিজিটাল হেলথের সুযোগটা একদম গ্রামের প্রত্যন্ত জায়গায় গিয়ে, সেখানে যারা অসুখ বিসুখ ভুগছে সেখানে গিয়ে অন্য জায়গায় ডাক্তার সঙ্গে কানেক্ট, সেই এখনো তৈরি হয়নি। কিন্তু এগুলো হচ্ছে, দিস আর ইভলভিং, আসছে ধীরে ধীরে হলেও আসছে, এবং এইখানে অপরচুনিটি তৈরি হচ্ছে। এগ্রিকালচার সেক্টরে বিরাট অপরচুনিটি তৈরি হচ্ছে। এগ্রিকালচার সেক্টরে প্রিসিশন ফার্মিং, স্মার্ট এগ্রিকালচার, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্লিকেশন, সেখানে সাপ্লাই চেন থেকে শুরু করে এভরিথিং, ডিজিটাল হেলথ কেয়ার, ফুড টেকনোলজি, এনভায়রনমেন্টস, এই সব জায়গাতে কার্বন ক্রেডিট, এখানে সব জায়গাতে কত অক্সিজেন দরকার, কত কার্বন ডাইঅক্সাইড এমিশন হচ্ছে, সেটা হিসেব করা, এআই থেকে করা, কমিউনিকেশন, স্মার্ট রোড, এনার্জি হারভেস্টিং, এরকম বিভিন্ন ভাবে উদ্ভাবন হচ্ছে। কোয়ান্টাম কম্পিউটিং আসতে চলেছে, যাতে করে কম্পিটিশনের পাওয়ারটা মারাত্মকভাবে বেড়ে যাবে, ফলে অনেক দ্রুততার সঙ্গে এগুলো হবে। আর যেগুলো হচ্ছে, যে সমস্ত বিবর্তনগুলো হচ্ছে এন্টারটেনমেন্টে যেরকম হলো, কি এন্টারটেনমেন্টে এখন আমরা যেভাবে দেখছি, আরো অন্যভাবে ডাইমেনশন পাল্টে যাচ্ছে। এখন সিনেমা হলে গেলে ওই যে সিন দেখা যাচ্ছে, সেই সিনের যে জায়গায় যদি ফুলের বাগান থাকে, সেই ফুলের বাগানের গন্ধটাও আমি পাবো, বা অনুভূতি, ভূমিকম্প কোথাও হচ্ছে। এখন তো 3D-তে আমরা দেখি যে এটা 3D ইমেজে দেখছি, কিন্তু আমি তো আর ভূমিকম্প হলে আমার শরীরটা কাঁপছে না, বা পায়ের তলায় মাটি কাঁপা বুঝতে পারছি না, বা গরম কিছুর মধ্যে লোহের মধ্যে সেই টেম্পারেচার আমার কিছু আসছে না, বা জলের মধ্যে পড়ছে আমার ভিজে যাওয়ার ফিলিংসটা আসছে না। এই ফিলিংসগুলো কিন্তু বানানো হচ্ছে। ওটা 7D বলে একটা 7D 9D এরকম সব প্ল্যাটফর্ম আসছে, তাতে করে এইসব সিনেমা জগতে বিবর্তন হচ্ছে। পুরোনো যে হিরো যারা মারা গেছে তাদেরকে আমরা রেস্টোর করে নিয়ে এসে তাদেরকে দিয়ে ফিল্ম করানো। এই যে এত রকম ভাবে মিডিয়া এন্টারটেনমেন্টে আসছে, অনেক এর মধ্যে কুফল আছে। ওই যেরকম ডিপ ফেক বলেছিল, ডিপ ফেক টেকনোলজি। ডিপ ফেক মানে হচ্ছে এই আমার জায়গাতে আমাকে দিয়ে এমন কিছু বলি দেওয়া হলো যেটা আমি বলি সেরকম। তা সেটাকে ধরবার জন্য আমার এআই লাগবে, কারণ আমার সাইবার স্পেসটাকে প্রোটেক্ট করে রাখতে হবে। কারণ এই যে ডিজিটাল কারেন্সি যত আসছে, সেখানে হ্যাকিং, সেখানে চিটিং, এ সমস্তগুলো হচ্ছে। তার জন্য সাইবার স্পেস প্রোটেক্ট করে রাখতে গেলেও সেখানে আবার স্ট্রং একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড রোবাস্ট একটা সিস্টেম রাখতে হবে। কাজেই রিকোয়ারমেন্ট দিন দিন কিন্তু বহু গুণে বাড়ছে। এবারে স্কিল তৈরি করা, ম্যানসেট তৈরি করা, প্রবলেম দেওয়া, প্রজেক্ট দেওয়া, তাদের একটা বিজনেস মডেলে নিয়ে যাওয়া, এইখানে এবারে খুব উত্তরণ করলে কিন্তু তাহলে আমাদের পুরো ইকোসিস্টেমটা তৈরি হবে। আমি আশা করছি সবাই মিলে করলে নিশ্চয়ই হবে, কারণ আক্রমের মতো ছেলে আছে, সুমন উৎসাহী ছেলে, সুজয় রয়েছে,
এবং অন্যান্য অনেকেই এখানে কামরুজ্জামান সাহেব রয়েছে, সবাই মিলে চেষ্টা করলে লক্ষ্য একটাই, ভবিষ্যৎ জীবন যেন আরো উন্নত হয়, ভবিষ্যৎ মেধাবী যারা আছে, যারা মেধা, তারা যেন সেই মেধার সুযোগ পায়, মেধাকে যেন ব্যবহার করতে পারে। প্রত্যেকের দক্ষতা ক্ষমতা অনুযায়ী, প্রত্যেকের দক্ষতা ক্ষমতা আছে। আমরা যেটা করি আমাদের সিস্টেমের মধ্যে কি হয়, আমরা ধরতে পারি না। এবারে প্রত্যেকের দক্ষতা ক্ষমতা ধরে প্রত্যেককে ব্যবহার করে, আমাদের ভারতবর্ষের সব থেকে বড় শক্তি হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আমাদের যে তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্মের শক্তিতে বলিয়ান হয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এই বলে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।